আমরা পূর্ব তরঙ্গের বিস্তার সম্পর্কে হাইগেন্সের নীতি বা হাইগেন্স প্রিন্সিপাল অফ ওয়েভ প্রোপাগেশন কিভাবে ওয়েভ প্রপাগেট করে, বিস্তার লাভ করে, সে সম্পর্কে ক্রিশ্চিয়ান হাইগেন্স বলে একজন ডাচ সায়েন্টিস্ট, তিনি 1678-এ একটা জিওমেট্রিক্যাল পদ্ধতির কথা বলেন, যেটা দিয়ে তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ ব্যাখ্যা করা যায়। তার সাথে আলোর কতগুলো ধর্ম, যেগুলো আমরা আগে পড়িনি, এখন পড়ব। ব্যতিচার অপবর্তন, এটাকে বলা হচ্ছে ইন্টারফেরেন্স, এটাকে বলা হচ্ছে ডিফ্র্যাকশন। এগুলো এতদিন যেভাবে প্রতিফলন প্রতিসরণ পড়ে এসছিলাম, তোমরা পড়ে এসছো ক্লাস 10-এ, সেভাবে এই ব্যতিচার অপবর্তনকে ব্যাখ্যা করা যাচ্ছিল না। কিন্তু এই ক্রিশ্চিয়ান হাইগেন্স একটা মেথডের কথা বলেন, একটা প্রিন্সিপাল দেন, একটা নীতির কথা বলেন, যেটা দিয়ে ওই রিফ্লেকশন ব্যাখ্যা করা যায়। একই সাথে আমার ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, যেগুলো আমরা পরের চ্যাপ্টারে পড়ব, সেগুলো সমস্তই ব্যাখ্যা করা যায়। তো এই তরঙ্গমুখের আকৃতি ও অবস্থান থেকে পরবর্তী সময়ে তরঙ্গমুখের আকৃতি এবং অবস্থান কি দাঁড়াবে, সেটা হাইগেন্সের নীতির সাহায্যে বলা যায়। অর্থাৎ উনি কিভাবে ওয়েভ প্রপাগেট করে সেটা বলেছিলেন। তাহলে আগে নীতিটা পড়ে নিই, তারপর আমি এটাকে এক্সপ্লেন করছি। সমসত্ব মাধ্যম, হোমোজিনিয়াস মিডিয়াম। হোমোজিনিয়াস মিডিয়াম কাকে বলে আমরা জানি, তাও আরেকবার বলছি, যে একটা মিডিয়ামের সমস্ত পয়েন্টের প্রপার্টিজ যদি সেম হয়, তাহলে তাকে আমরা হোমোজিনিয়াস মিডিয়াম বলি। যেমন ধরো একটা হোমোজিনিয়াস দ্রবণ, ধরো তুমি একটা কাঁচের গ্লাসে চিনি গুলেছো, চিনিটা যদি সর্বত্র সমানভাবে গুলে যায়, তাহলে গ্লাসের একদম ওপর থেকে, মাঝখান থেকে, নিচ থেকে যদি তুমি জল নাও 1 চামচ করে, প্রত্যেকটা চামচের জল একই পরিমাণ মিষ্টি লাগবে, তাহলে সেটাকে আমি বলবো সেটা একটা হোমোজিনিয়াস সলিউশন তৈরি হয়েছে, অর্থাৎ প্রতিটা পয়েন্টের প্রপার্টি সেম। এবার যদি কেউ চিনির জলটা ভালো করে না নাড়িয়ে রেখে দেয়, তাহলে কি হবে, চিনিটা তলায় পড়ে থাকবে, তাহলে ওপরের জলটার ফিকে টেস্ট হবে, হালকা মিষ্টি বা পানসে টাইপের লাগবে, আর নিচের জলটাকে গাঢ় মিষ্টি লাগবে, সেটা হোমোজিনিয়াস নয়, তাহলে অসমসত্ব। তাহলে আমরা এখানে যেটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু হোমোজিনিয়াস মিডিয়াম। হোমোজিনিয়াস মিডিয়ামে কোনো আলোক উৎস বা সোর্স থেকে আলোক তরঙ্গ সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। একটা মিডিয়ামে আলোর ভেলোসিটি একটা নির্দিষ্ট, তাহলে সমবেগে চারিদিকে ছড়িয়ে পড়বে। যে কোনো মুহূর্তে চারিদিকে ধাবমান তরঙ্গগুলি একটি গোলকের তলে পৌঁছবে। একটা আলোক উৎস যদি আমার এখানে দেখো, একটা পয়েন্ট সোর্স দেখানো হয়েছে, পয়েন্টের মতন সোর্স, তাহলে পয়েন্ট সোর্স থেকে বেরোনো কি বলে তরঙ্গগুলো একটা গোলকের তলে পৌঁছবে। ওই গোলকের তলে অবস্থিত প্রতিটি বিন্দু সমদশা সম্পন্ন হবে, যেটা আমরা ওয়েভ ফ্রন্টের মেন কথায় পড়েছি। তাই ওই গোলকের তল হলো তরঙ্গমুখ বা ওয়েভ ফ্রন্ট। এই তরঙ্গমুখে অবস্থিত প্রতিটি বিন্দু এক একটি নতুন উৎস বা গৌণ উৎস হিসেবে কাজ করবে। তাহলে দেখো, এস হচ্ছে আমার একটা পয়েন্ট সোর্স। এস থেকে এই যে রেড অ্যারোগুলো দেখানো হয়েছে, সেই ডিরেকশন বরাবর তরঙ্গ ছড়িয়ে পড়ছে। এবার কোনো একটা মোমেন্টে তরঙ্গটা এই একটা স্ফেরিক্যাল মানে একটা স্ফিয়ারের আমি একটা এঁকেছি, মানে স্ফিয়ারের একটা আর্ক এঁকেছি, মানে এটা দেখতে গেলে সার্কুলার দেখাচ্ছে, কারণ আমার তো এটা 2 ডাইমেনশনাল, আমার এটা বৃত্তের মতনই দেখাবে, বৃত্তের একটা বৃত্তচাপ বা আর্ক এঁকেছি। বেসিক্যালি এটা একটা পুরো গোলকের তলকে বোঝাচ্ছে। তার উপরে অবস্থিত যে বিন্দুগুলো P1, P2, P3 এরকম কতগুলো বিন্দু দেখানো হয়েছে, এরা সবাই সেম ফেজে থাকবে, সমদশা সম্পন্ন। এরা প্রত্যেকে একই টাইমে এই পয়েন্টগুলোতে এসে পৌঁছবে এস থেকে বেরিয়ে, এবং প্রত্যেকটা পয়েন্ট একটা নতুন উৎস হিসেবে কাজ করবে, যাকে আমরা সেকেন্ডারি উৎস বলছি। অর্থাৎ এই উৎস থেকে আবার গৌণ তরঙ্গ বা অনুতরঙ্গ, যাকে আমরা ওয়েভলেট বলছি, এরকমভাবে তৈরি হবে। তাহলে এটা থেকে তৈরি হওয়া ওয়েভ ফ্রন্টটা এটা, আর এর প্রত্যেকটা পয়েন্ট থেকে তৈরি হওয়া ওয়েভ ফ্রন্টগুলো এরকম। ঠিক আছে, একই বেগে চারিদিকে ছড়িয়ে পড়বে। এই যে ওয়েভলেটগুলো তৈরি হলো, সেটা এই এস থেকে তৈরি হওয়া ওয়েভটা যে বেগে যাচ্ছিল, সেই বেগেই চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে প্রতি মুহূর্তেই এরকম ওয়েভলেট তৈরি করতে করতে যাবে। এটাই হাইগেন্সের নীতি।
এবার এখানেকার ব্যাখ্যাটা একবার আমি তোমাদেরকে এখান থেকে বলে দিই। মনে করা যাক এস একটি আলোক উৎস এবং ওই উৎস থেকে চারিদিকে আলোক তরঙ্গ ছড়িয়ে পড়ে। কোনো এক সময় এবি হবে একটি গোলীয় তরঙ্গমুখ। গোলীয় তরঙ্গমুখটা আমরা একটা বক্ররেখার সাহায্যে দেখিয়েছি, এটা বৃত্তচাপের সাহায্যে দেখিয়েছি। হাইগেন্সের নীতি অনুসারে এবি তরঙ্গমুখে অবস্থিত P1 P2 P3 এই সমস্ত বিন্দুগুলি নতুন উৎস হিসেবে কাজ করবে এবং নতুন উৎস থেকে বিভিন্ন অনুতরঙ্গ, যাকে ওয়েভলেট বলা হচ্ছে, তারা ছড়িয়ে পড়বে P1 P2 P3 বিন্দুকে কেন্দ্র করে। সিটি ব্যাসার্ধে বিশিষ্ট ছোট ছোট, সিটি কেন পড়ে আসছি, সি হচ্ছে এখানে শূন্য মাধ্যমে আলোকের গতিবেগ, সিটি ব্যাসার্ধ বিশিষ্ট ছোট ছোট গোলক কল্পনা করা হলো। স্পষ্টতই P1 P2 P3 বিন্দু থেকে সৃষ্ট অনুতরঙ্গগুলি টি সময় পরেই কল্পিত গোলকগুলির উপরিতলে পৌঁছবে। হাইগেন্সের নীতি অনুযায়ী ছোট ছোট গোলকগুলির সামনের দিকের স্পর্শতল A1 B1 হবে টি সময় পরে সামনের দিকে এগিয়ে যাওয়া তরঙ্গমুখ। প্রসঙ্গত উল্লেখ্য A1 B1ও একটি গোলীয়তল যার কেন্দ্র হলো এস। কি বলা হলো, ধরে নিচ্ছি এখানে এটা বায়ু মাধ্যমে রয়েছে এবং বায়ু মাধ্যমে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে আলোর গতিবেগের সমান হয়, তাহলে আলোর গতিবেগ ধরছি সি। তাহলে টি টাইমে ওই তরঙ্গ আলোর গতিবেগ নিয়েই চলবে, তাহলে টি সময় অতিক্রান্ত দূরত্ব হবে সিটি। তাহলে সিটি ব্যাসার্ধ নিয়ে আমি কতগুলো বৃত্ত আঁকলাম P1 P2 P3 সবকটা বিন্দুকে কেন্দ্র করে। তাহলে P1 থেকে ছড়িয়ে পড়া ওই গৌণ তরঙ্গমুখ, যেটাকে ওয়েভলেট বলছি, সেটা এই সিটি ব্যাসার্ধের বৃত্তচাপটা দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। তার মানে P1 P2 P3 এগুলো থেকে যে ওয়েভলেটগুলো বেরোচ্ছে সেগুলো সিটি সময়তে সিটি ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপগুলো আঁকা হয়েছে সেই বৃত্তচাপগুলো যে তরঙ্গমুখকে বোঝাচ্ছে সেখানে গিয়ে পৌঁছবে। এবার প্রত্যেকটা বৃত্তচাপকে যদি আমি একটা স্পর্শতল দিয়ে বোঝাতে চাই, তাহলে আমি একটা স্পর্শতল পাচ্ছি A1 B1। এই A1 B1 হবে টি সময় পরে নতুন তরঙ্গমুখ। ওই যে বললাম যে হাইগেন্স ওয়েভ কী করে প্রপাগেট করবে, কিভাবে বিস্তার লাভ করবে, কিভাবে এগিয়ে যাবে, সেটা উনি প্রেডিক্ট করতে পেরেছিলেন। তাহলে উনি প্রেডিক্ট করে দেখিয়ে দিলেন যে টি সময় পরে A1 B1 হবে আমার নতুন তরঙ্গমুখ। এবার A1 B1টা দেখো, A1 B1-এর কেন্দ্র কিন্তু সেই এস। তাহলে A1 B1 আর একটা তরঙ্গমুখ হওয়া নিয়ে আমার মধ্যে কোনো বিরোধ তৈরি হলো না। তাহলে কি ছোট ছোট ওয়েভলেটগুলো যে আমার তৈরি হচ্ছে তার স্পর্শতল আমার টি সময় পরে একটা তরঙ্গমুখকে বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট বলেছে আলোক উৎস থেকে তরঙ্গমুখের দূরত্ব খুব বেশি না হলে তরঙ্গমুখগুলো গোলীয় হয়, কিন্তু আলোক উৎস থেকে তরঙ্গমুখের দূরত্ব খুব বেশি হলে তরঙ্গমুখকে সমতল ধরা যায়। এটা কেন তুমি নিজেই এটা বুঝতে পারবে। ধরো তুমি একটা বৃত্ত আঁকলে, যে বৃত্তটার ব্যাসার্ধ ছোট, তাহলে সেই বৃত্তটার যে পরিধিটা সেটাকে পরিষ্কার একটা বৃত্ত হিসেবে তুমি দেখতে পাবে। এবার তুমি ক্রমশ ধরো এমন বৃত্ত আঁকছো যার ব্যাসার্ধগুলো অনেক বড়, তাহলে সেই ব্যাসার্ধের যে বৃত্ত, খুব বড় ব্যাসার্ধের বৃত্ত, তার একটুখানি অংশকে যদি তুমি ধরো তাহলে সেটা তোমার কাছে অলমোস্ট একটা সরলরেখা বলে মনে হবে। সেইভাবেই যে আলোক উৎস থেকে তরঙ্গমুখের দূরত্ব খুব বেশি, সেই তরঙ্গমুখকে আমরা সমতল বলে ধরে নিই। অর্থাৎ সেখানে আমরা আর এই কার্ভেচারটা বুঝতে পারছি না, এতটাই বড় এর গোলীয় তরঙ্গমুখ, এতটাই বড় ব্যাসার্ধ যেটা আমার কাছে প্রায় প্লেন বলে মনে হচ্ছে। তাহলে সমতল তরঙ্গমুখ আমরা এরকমভাবে পাচ্ছি। তরঙ্গমুখ সম্পর্কিত হাইগেন্সের অঙ্কন পদ্ধতি থেকে দেখা যায় যে এবির পেছনের দিকে A1 B1-এর মতন একটি তরঙ্গমুখ A2 B2 পাওয়া যায়, যাকে পশ্চাৎবর্তী তরঙ্গমুখ বা ব্যাক ওয়েভ ফ্রন্ট বলা যেতে পারে। তবে হাইগেন্সের মতে পশ্চাৎবর্তী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব নেই। এই বক্তব্যের তাত্ত্বিক ও পরীক্ষামূলক প্রমাণ পরে পাওয়া গেছে। এই ওয়েভলেটটা এটা অ্যাডভান্স করছে, এটা একদিকে যাচ্ছে, পশ্চাৎবর্তী তরঙ্গমুখ বলে কিছু নেই। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এই যে ধরো A2 B2, এটা এবির আগের একটা তরঙ্গমুখ হতে পারে, কিন্তু নর্মালি
ওয়েভলেটগুলো সামনের দিকে এগোয়, আমরা সামনের দিকে এগিয়ে যাওয়া ওয়েভ ফ্রন্টকেই ধরবো, পেছনের দিকের কোনো ওয়েভ ফ্রন্টকে ধরবো না। এরপরে আমরা এই হাইগেন্সের সূত্র অনুযায়ী প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রগুলোকে প্রমাণ করব।